Good morning, everyone. হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, কেউ একজন রেসপন্স করো যদি শুনতে পেয়ে থাকো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার আছে তো? আজকে তোমাদের আগের দিন জিওসি পড়িয়েছিলাম, ঠিক আছে? জিওসির পার্টগুলো সবগুলো তোমরা পড়েছো? ওই যে ভালো করে পড়বে, শুধু জিওসি না, জিওসির মধ্যে যা যা জিনিসগুলো ছিল, ওই যে নর্মাল যে ইলেকট্রনিক এফেক্ট বা অন্যান্য যা কিছু বলে গেছিলাম, সেখান থেকে আইসোমারিজমের কথা আমি একটু বলে গেছিলাম। তারপরে তোমার ওই কি বলে অ্যারোমেটিসিটি, ওই যে এই জিনিসগুলো ভালো করে করবে। তো অর্গানিকে তো হিউজ জিনিস, তোমরা পরপর পরপর একটু একটু করে এগিয়ে যাবে, হয়েছে যে যার নিজের মতো করে। ওই যে আমি যেরকম সিলেবাসটা বানিয়ে দিয়েছিলাম তোমাদের একটা রুটিন, ঠিক আছে, সেই অনুযায়ী প্রসিড করবে, ঠিক আছে? আগিয়ে যাও। এবারে অর্গানিকে শুধু ধরো আমি জিওসি পড়ালাম, জিওসি থেকে শুধু সেরকম প্রশ্ন থাকবে না। ওই যে অর্গানিকে একটা মিক্সড ব্যাগ টাইপ প্রশ্ন হয়। মিক্সড ব্যাগ মানে মিক্সড ব্যাগ মানে কি, তোমাকে সমস্ত কিছু আইডিয়া থাকতে হবে। তোমাকে জিওসির আইডিয়া থাকতে হবে, তোমাদের আইসোমারিজমের আইডিয়া থাকতে হবে, সঙ্গে সঙ্গে তোমার স্টিরিওকেমিস্ট্রির একটু আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, এই ধরনের। তারপরে যখন রিয়েকশন মেকানিজমে যাবে, সেখানেও রিয়েকশন মেকানিজম করতে করতে তোমার সেখানে জিওসির আইডিয়াটা কাজে লাগবে, প্লাস ওখানে স্টিরিওকেমিস্ট্রির কনসেপ্ট লাগবে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়েই তোমাকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা পড়তে হবে। ওকে, তো জাস্ট আমি একটু 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 করে তোমাদের আমি একটা পার্ট আমি বলে যাব। সেই পার্টগুলো তোমরা বাড়িতে দ্রুততার সঙ্গে, খুব দ্রুততার সঙ্গে পড়াশোনা করবে। কেননা আমি দেখছি এক্সাম শিডিউল দিচ্ছি, কিন্তু অনেকে দু একজন দু চারজন ছাড়া রেগুলারলি কেউ এক্সাম গুলো ফেস করতে পারছে না। হয়তো তোমাদের উপর বেশি প্রেসার পড়ে যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু প্রেসার ছাড়া তো উপায় নেই। এই 3 মাসের মধ্যে প্রিপারেশন নিতে গেলে, আর তো 2-2.5 মাস বাকি আছে, তার মধ্যে প্রিপেয়ার হতে গেলে একটু প্রেসার তো নিতে হবে তোমাদের সবাইকে, এবং সে মেন্টালি প্রিপেয়ার থাকতেই হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে তো মানে ইন্টারাকশন করার কোনো আমি সুযোগ পাইনি। আমি তো আমার মতো করে বলে যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আমি একটা গুগল মিট মিটিং, একটা মানে গুগল মিটে তোমাদের সঙ্গে আমি একটা মিট করবো, যে ইন্টারাকশন করার জন্য উইথিন দিস উইক। তার আগে আমি নোটিফাই করে দেবো। সেই মতো তোমরা সবাই একটু অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। কার কোথায় কি সমস্যা হচ্ছে সেটা আমি একটু জানতে চাই। ঠিক আছে, আজকে ধরো তোমরা পড়বে স্টিরিওকেমিস্ট্রি, ঠিক আছে? কি কি জিনিসগুলো জেনারেলি নোট করতেই হবে। স্টিরিওকেমিস্ট্রি কোন কোন পার্টগুলো তোমাদের জেনারেলি পড়তেই হবে, একটু জেনে রাখতে হবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। পয়েন্ট টু বি রিমেম্বার, পয়েন্ট টু বি রিমেম্বার। আমি পরপর একটা একটা বলে যাব। বাড়িতে যার যার নোটস আছে বা বুক আছে, বই আছে, ঠিক আছে, সেগুলো ফলো করবে। ফার্স্ট আমি আইসোমারিজমে আসছি। আইসোমারিজম সবাই জানো, এমএসসি কমপ্লিট হয়ে গেছে, বা বিএসসি তেও অনেক কমপ্লিট হয়ে গেছে সকলেরই। প্রত্যেক বিএসসি তেও ছিল, এমএসসি তেও ছিল। এরপরে আইসোমারিজম জিনিসটা কি, তার ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ আইসোমারিজম, ক্লাসিফিকেশন অফ আইসোমারিজম, ঠিক আছে? ক্লাসিফিকেশন অফ আইসোমারিজম দু রকমের হয়, জানো তোমরা, স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টিরিও আইসোমারিজম। ওকে, স্ট্রাকচারাল আইসোমারিজমের অনেক ভাগ আছে। চেন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম এবং টটোমারিজম, ঠিক আছে? এবং আরো আছে, মেটামারিজম, সব আছে। তো মেন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করবে চেন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম এবং টটোমারিজম। আর এদিকে স্টিরিও যেটা আছে তার মধ্যে তোমরা অপটিক্যাল এবং জিওমেট্রিক্যাল আইসোমারিজমটা
করবে, ঠিক আছে। তাহলে এই আইসোমারিজমের পার্টটা আছে, এটা জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, স্ট্রাকচারাল, আর একটা হচ্ছে স্টিরিও। স্টিরিও, ঠিক আছে। এর আবার মেন মেন যে দুটো আছে, এরও মেন অনেকগুলো আছে, তার মধ্যে তুমি 4টা করবে মিনিমাম, ঠিক আছে। 1 2 3 4 5 এই ভাগগুলো দেখবে। স্টিরিও আইসোমারের ক্ষেত্রে অপটিক্যাল আইসোমারিজমটা করবে, আর হচ্ছে জিওমেট্রিক্যালটা করবে, ঠিক আছে। আমি আর ওগুলো ডিটেলসে যাচ্ছি না, প্রশ্ন আনসার যখন হবে তখন তোমরা করতে পারবে। তাহলে এখানটাই আমি বলে দিচ্ছি, তাহলে এখানে কি এলো, 3 নাম্বার করবে যে এর মধ্যে স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে বড় করে লিখি, চেন আইসোমারিজম, চেন আইসোমারিজম, ঠিক আছে। চেন আইসোমারিজম তোমরা জানো, যেমন এন পেন্টেন, নিওপেন্টেন, ঠিক আছে। এন পেন্টেন থেকে নিওপেন্টেন চেন, ঠিক আছে। 1 2 3 4 5 এটা হচ্ছে তোমার কি এন পেন্টেন। এবারে নিওপেন্টেন যখন করবে কি হবে, দেখো দিস ইজ নিওপেন্টেন, মানে এগুলো কি আছে, CH3 CH2 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 CH3, এখানে আছে CH3, এখানে CH3 CH3 CH3, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এন পেন্টেন, এটা হচ্ছে নিওপেন্টেন। দেখো এটা যে আইসোমারিজম, টোটাল মলিকুলার ওয়েট সেম আছে। আইসোমারিজম কি জিনিসটা কি না, কম্পাউন্ডস হ্যাভিং আইডেন্টিক্যাল মলিকুলার ফর্মুলা বাট হ্যাভিং ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। কি বলছি বুঝতে পারছো? সেখান থেকে সেগুলোকে আমরা আইসোমার্স বলি, এবং আইসোমার যে যে ঘটনা, মানে এই যে ফেনোমেনাটা, এই ফেনোমেনাটাকে আমরা বলি আইসোমারিজম। ক্লিয়ার? তো এখানে দেখো এর যে মলিকুলার ফর্মুলা, যারা ফিজিক্সের স্টুডেন্ট আছে 2-1 একটু দেখে নাও, ওই যে এখানে এর যে মলিকুলার ফর্মুলা এবং এর যে মলিকুলার ফর্মুলা ওই যে সেম, ক্লিয়ার, কিন্তু স্ট্রাকচারাল ফর্মুলাটা কিন্তু একটু আলাদা, ডিফারেন্ট, ক্লিয়ার। তো এই হলো তোমার চেন আইসোমারিজম। পজিশন আইসোমারিজম, এরপরে পজিশন আইসোমারিজম। কত নাম্বার হবে? 4। পজিশন যে পরপর পরপর যা আসবে সেই পয়েন্ট গুলো লিখবে। পজিশন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম, পজিশন আইসোমারিজম। আমি সাধারণ সাধারণ এক্সাম্পল দিচ্ছি, যেমন 1 প্রোপানল থেকে 2 প্রোপানল, ঠিক আছে। যেমন ধরো CH3 CH2 CH2OH, ঠিক আছে। এটা হচ্ছে এখানে 1 নাম্বার, 1 2 3। এবার কি করছি, OH গ্রুপকে এখানে দিয়ে দেবো, CH3 CH3 এখানে OH, ক্লিয়ার। জাস্ট পজিশন চেঞ্জ হয়েছে, এটা 1 নাম্বার পজিশনে OH গ্রুপ ছিল, 3 নাম্বার পজিশন হয়েছে, বাকি সমস্ত কিছু সেম আছে। পজিশন আইসোমারিজম। নেক্সট ফাংশনাল আইসোমারিজম, ফাংশনাল আইসোমারিজম, এগুলো সব একটু দেখবে। ফাংশনাল আইসোমারিজম, ফাংশনাল নরমাল সাধারণ জিনিস এগুলো। ফাংশনাল আইসোমারিজম কি, যেমন ধরো CH3 CH2OH, এটা কি ইথানল, ইথানল, ক্লিয়ার। তাহলে এখানে অ্যালকোহলিক গ্রুপ আছে। আর এটা কি CH3OCH3, এটা কি ডাইমিথাইল ইথার, তাকে মলিকুলার ফর্মুলা এটা ডাইমিথাইল ইথার। তাহলে একজন ইথানল, একটা অ্যালকোহল, আর একজন হচ্ছে ইথার। তাহলে ফাংশনাল আইসোমারিজম, মলিকুলার ওয়েট সব সেম আছে, ক্লিয়ার, শুধু জিনিসটা আলাদা। এরপরে এই ধরনের যে আইসোমারিজম সাধারণ তোমাকে বলে দেবে পরীক্ষায়, যে এই একটা কম্পাউন্ড দিয়ে দিল দুটো, ওই যে এই কম্পাউন্ডটা কি কি আইসোমারিজম শো করতে পারে। এরপরে যেটা মেনলি বলবো টটোমারিজম, ঠিক আছে। টটোমারিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টটোমারিজম, টটোমারিজমে কি জাস্ট একটা অ্যাটমের ট্রান্সফার, এখানে অ্যাটম ট্রান্সফার মনে রাখবে, এখানে an অ্যাটম ট্রান্সফার হয় এখানে, ক্লিয়ার, বাট নট ইলেকট্রন, বাট নট ইলেকট্রন, বাট নট ইলেকট্রন। এখান থেকে টটোমারিজম, টটোমারিজম, টটোমারিজম অ্যান্ড রেজোন্যান্স, ঠিক আছে। রেজোন্যান্স এর যে ডিফারেন্সটা
ডিফারেন্সটা কি সেটা তোমরা একটু নোট করবে। এখানে অ্যাটম ট্রান্সফার হয়, ঠিক আছে, অ্যাটম নট ইলেকট্রন, কিন্তু এখানে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় মেন। এগুলো অনেক ডিটেলস আছে, তোমরা বাড়িতে একটু পড়ো। এরপরে মেটামারিজম দেখে নেবে, ঠিক আছে। মেটামারিজম আমি জাস্ট ওয়ার্ড গুলো তোমাদের মনে করে দিচ্ছি, ঠিক আছে। এই জিনিসগুলো আছে, এগুলো একটু ভালো করে মনে একটু দেখে রাখবে, জাস্ট নোট করার মতো, ঠিক আছে। যেমন মেটামারিজম ডাই ইথাইল ইথার, সেখান থেকে মিথাইল প্রোপাইল ইথার, ডাই ইথাইল ইথার, যেমন ধরো CH3 CH2O CH2 CH3, ঠিক আছে ছিল। এবার একটু চেঞ্জ করে দিচ্ছি, একটা CH2 কে এখানে ঢোকাবো, তাহলে সেটাই মেটামারিজম হয়ে যাবে CH3 CH2 CH2O হয়ে গেল CH3। দেখো মলিকুলার ওয়েট সব কিন্তু সেম আছে, গঠনটা কিন্তু আলাদা হয়ে গেছে। এটা হচ্ছে স্পেশাল টাইপ অফ স্ট্রাকচারাল আইসোমারিজম, হয়েছে, যেখানে মানে এটা দেখাবে কারা, যদি মাল্টিভ্যালেন্ট একটা অ্যাটম থাকে, যেমন অক্সিজেন নাইট্রোজেন, হয়েছে, এবারে তার সঙ্গে দুটো ডিসিমিলার অ্যালকাইল গ্রুপ, এখানে CH3 CH2 ছিল, এখানে CH3 CH2 ছিল, এখানে দেখো প্রোপাইল গ্রুপ হয়ে গেছে, এখানে মিথাইল গ্রুপ হয়ে গেছে, এখানে দুটো ইথাইল ছিল অক্সিজেনের সঙ্গে, দুদিকে দুটো, আর একদিকে প্রোপাইল একদিকে মিথাইল। যাই হোক, দেখবে এগুলো আরো এক্সাম্পল। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার যে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজমের মধ্যে অপটিক্যাল আইসোমারিজম যে পার্টটা, সেই পার্টটা ভালো করে করবে, ঠিক আছে। স্টিরিওর মধ্যে এটা এতক্ষণ করাচ্ছিলাম তোমার এদিকে, মানে তোমার স্ট্রাকচারাল আইসোমারিজম। এবার স্টিরিও আইসোমারিজমের ফার্স্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপটিক্যাল আইসোমারিজম, ঠিক আছে। অপটিক্যাল আইসোমারিজম এটা কিন্তু খুব ভালো করে দেখবে সবাই। অপটিক্যাল আইসোমারিজম বোথ 9, 10, 11, 12। অপটিক্যাল আইসোমারিজম তো একটা বিশাল বড় ব্যাপার, বুঝলে। তো এটা জানতে গেলে ফার্স্ট অফ অল তোমাদেরকে সিমেট্রি জানতে হবে। কোন একটা কম্পাউন্ড দিয়ে দিল, দিয়ে তোমাকে বললো কতগুলো অপটিক্যাল আইসোমার পসিবল, ওকে। তার জন্য তোমাকে সিমেট্রি জানতে হবে, সিমেট্রি, ঠিক আছে। সিমেট্রি কি কি সিমেট্রি হয় আমরা জানি। প্লেন অফ সিমেট্রি, জাস্ট মনে করে দিচ্ছি, প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, বুঝলে। নেক্সট সেন্টার অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি। হ্যালো, নেক্সট কিছু বলবে? নেম। নেক্সট সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি। নেক্সট অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। তার মাইক্রোফোনটা অন আছে, তোমরা একটু বন্ধ করে রাখো। তো আপাতত এই ধরনের যে জিনিসগুলো আছে, ওই যে সেই জিনিসগুলো একটু ভালো করে এই এই পয়েন্ট গুলো ভালো করে দেখবে। এগুলো সম্বন্ধে আমি আর ডিটেলসে কিছু যাচ্ছি না। ওই যে প্লেন অফ সিমেট্রি ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রথমে এই জিনিসটা জেনে রাখি, মোটামুটি এই দুটো সিমেট্রি জানলে বাকি জানলে মোটামুটি হয়ে যাবে। মোটামুটি যেগুলো তোমাদের প্রবলেম থাকবে সেগুলো তোমরা মোটামুটি করতে পারবে। এরপরে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি সবই জানো। প্লেন অফ সিমেট্রি মানে কি, ধরো একটা এরকম টার্টারিক অ্যাসিডের পিস একটা ফর্ম লিখছি, ধরো CH3 সরি C+H, এখানে ধরো HOH, এখানে ধরো HOH, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যদি একটা প্লেন পাস করায়, ঠিক আছে, তাহলে এই প্লেনটা দেখো ইকুয়াল হাফ করে দিচ্ছে, এদিকেও যা এদিকেও তা, ঠিক আছে। HCOH ক্লিয়ার। তাহলে এর মধ্যে কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, ঠিক আছে। প্লেন অফ সিমেট্রিকে জেনারেলি আমরা সিগমা দ্বারা ইন্ডিকেট করি, সিগমা, ঠিক আছে। এটাই হচ্ছে প্লেন অফ সিমেট্রি। যেমন ধরো ওয়াটার মলিকুল, ওয়াটার মলিকুলকে আমরা কিরকম করে লিখি, এইভাবে লিখি H, ছোট মলিকুল একটা এক্সাম্পল দিচ্ছি। তাহলে H এর মধ্যে দিয়ে যদি এটাতে একটা প্লেন পাস করে, তাহলে দেখো দুটো ইকুয়াল ভাগে ভাগ হয়ে গেল, তাহলে ওয়াটারের মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে, ক্লিয়ার।
এরপরে এখানে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি আছে কিনা, এর মধ্যে সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি মানে 360 ডিগ্রি বাই এন, 360 ডিগ্রি বাই এন, এটা যদি রোটেট করা হয়, যদি ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাওয়া যায়, তাহলে এটাকে এরকম করে যদি আমি রোটেট করি, ঠিক আছে, এটাকে রোটেট করলে দেখবে একই স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে এর মধ্যে কি হবে, C2 অ্যাক্সিস আছে, মানে CN হয় জেনারেলি, CN ওই যে এই, মানে এটা দুই দিয়ে ভাগ করে দেখো 180 ঘুরালে একই রকম স্ট্রাকচার হবে। জাস্ট এটা মনে করানোর জন্য বলছি, হয়তো আমার থেকে তোমরা অনেকেই বেশি জানো, ঠিক আছে, তাও জাস্ট আমি মনে করে দেওয়ার জন্য এগুলো করালাম, এগুলো একটু দেখবে, ঠিক আছে। এরপরে এই অপটিক্যাল আইসোমারিজম পার্টটা একদম ভালো করে দেখবে। এখানে জিনিস কতগুলো আছে, একটা ইন্টারনাল কম্পেনসেশন এবং এক্সটার্নাল কম্পেনসেশন, এই জিনিসটাও নোট করবে। ইন্টারনাল কম্পেনসেশন আর এক্সটার্নাল কম্পেনসেশন, ওই যে এক্সটার্নাল কম্পেনসেশন, এটা কোন জায়গায় হয় এগুলো সবাই মোটামুটি জানো। ইন্টারনাল কম্পেনসেশন জেনারেলি যে মেসোফর্ম টাটারিক অ্যাসিড একটু যেটা দেখালাম এখন, ঠিক আছে, এর মধ্যে ইন্টারনাল কম্পেনসেশন হয়, ঠিক আছে, COOH, HOH, ঠিক আছে, এর মধ্যে ইন্টারনাল কম্পেনসেশন আছে, ঠিক আছে। এক্সটার্নাল কম্পেনসেশন জেনারেল রেসিমিক মিক্সচার যেগুলো হয়, ঠিক আছে, রেসিমিক মিক্সচার, সেখানে এক্সটার্নাল কম্পেনসেশন আছে। এইগুলো মোটামুটি তোমরা খেয়াল করে দেখবে। এক্সটার্নাল রেসিমিক মিক্সচার মানে কি, একটা ডি ফর্ম হলে আরেকটা এল ফর্ম, তার মানে একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, ওই যে হ্যাঁ, অপটিক্যাল প্রভাবটা, এদের যে অপটিক্যাল যে এফেক্টটা, সেই এফেক্টটা মানে নিউট্রালাইজ করে দেয়। একটা ডি ফর্মে থাকলে একটা এল ফর্মে থাকে, দেখবে রেসিমিকে, ঠিক আছে। আর এদিকে তোমার ইন্টারনাল কম্পেনসেশন কি, ধরো এটার ক্ষেত্রে এটা যদি ক্লকওয়াইজ রোটেশন হয়, এদিকে দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হবে, ঠিক আছে। আমরা প্লেন পোলারাইজড লাইট যখন পাস করবো, ঠিক আছে, অ্যাকচুয়ালি কি অপটিক্যাল করাতে গেলে কি হয়, একটা আমরা ইন জেনারেলি কি জানি, এটা একটা লাইট, এটা ধরো একটা নর্মাল লাইট, একটু বলে দিই, নর্মাল লাইট, ঠিক আছে। এই নর্মাল লাইট সে কি আছে, এদিক এরকম চলে গেছে, ঠিক আছে। এটাকে যখন একটা নিকল প্রিজমের মধ্যে দিয়ে যখন পাস করাবো, ঠিক আছে, নিকল প্রিজম মানে এটাকে পোলারাইজার বলা হয়, সংক্ষেপে লিখে দিচ্ছি পোলারাইজার, ঠিক আছে। পোলারাইজারের থ্রু দিয়ে যখন এই লাইটটা যখন পাস করবে, ওই যে কারণ এই চারদিকে যে এরকম 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 ছড়িয়ে গেছিল লাইট গুলো, ঠিক আছে, এই লাইট গুলো এখান থেকে যখন বেরাবে, তখন যে কোনো একটা প্লেনে লাইট বেরোবে, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, বেরোলো। এবারে এই লাইটটাই একটাই সিঙ্গেল, এটাকে বলা হচ্ছে PPL, প্লেন পোলারাইজড লাইট, ক্লিয়ার, এখান থেকে এটা এমিট হবে। এরপরে এটাকে যখন একটা পোলারিমিটারের থ্রু দিয়ে, যখন পোলারিমিটার আছে, পোলারিমিটারের মধ্যে সাবস্টেন্স আছে, তোমরা প্র্যাকটিক্যাল করেছো, ওই যে পোলারিমিটার, এটা পোলারিমিটার টিউব, এটা ঠিক আছে, পোলারিমিটার টিউব। এই পোলারিমিটারের থ্রু দিয়ে যখন পাস করাবে, এর মধ্যে সলিউশন রাখা আছে, ঠিক আছে, ধরো গ্লুকোজ বা সুক্রোজ এখানে রাখা আছে, যে কোনো একটা সলিউশন রাখলে, ঠিক আছে। সলিউশন রাখার পরে এই লাইটের, ওই যে এই লাইটের রোটেশনটা যদি এরকম হয়ে যায়, ক্লকওয়াইজ হয়, ছিল এরকম হয়ে গেলে এরকম ক্লকওয়াইজ রোটেশন হতে পারে, ঠিক আছে, অথবা এটা তো ছিল এরকম, এর রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন এদিকে ঘুরে যেতে পারে লাইটটা, ঠিক আছে। তাহলে প্লেন পোলারাইজড লাইটের রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। তাহলে একটা ডি আর একটা এল, অথবা এদিকে প্লাস একটা মাইনাস। তাহলে এটা এক্সপেরিমেন্টাল পার্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্টালি এগুলো দেখে আমাদেরকে ঠিক করা হয়। কিন্তু কোন একটা মলিকিউল তোমাকে দিয়ে দিল, তুমি ওটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ বলার জন্য কি তুমি কি ল্যাবে যাবে এক্সপেরিমেন্ট করতে? সেটা না, সেটা তোমাকে ইনস্ট্যান্ট দেখেই তোমাকে উত্তর লিখতে হবে, এটা অপটিক্যাল হবে কি হবে না, তার জন্য ওই সিমেট্রিটা জানতে হবে, ঠিক আছে। কাইরাল সেন্টার কি জানতে হবে, ঠিক আছে। অপটিক্যাল আইসোমারিজম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। কাইরাল সেন্টার কি জানতে হবে, কাইরাল সেন্টার। কাইরালিটি কি জানতে হবে, কাইরালিটি। তারপরে এখানে অ্যাসিমেট্রি থাকতে হবে, অ্যাসিমেট্রি অর ডাইসিমেট্রি,
ঠিক আছে, আপাতত এইগুলো যদি থাকে তাহলে মলিকিউলটার অপটিক্যালি অ্যাক্টিভ হবে কি হবে না সেটা জানতে পারবে। ঠিক আছে, ডাইসিমেট্রি প্রেজেন্ট অবশ্যই হতে হবে যদি থাকে। ডাইসিমেট্রির মধ্যে কি তো বললাম যে ডাইসিমেট্রি বলতে কি, অর্থাৎ সিমেট্রি হবে না, প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি। মোটামুটি এই দুটো জিনিস দেখলে তোমরা করতে পারবে। ঠিক আছে, সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি আর অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, এই চারটে সিমেট্রি জানতে হবে। তার মধ্যে অল্টারনেটটা থাকতেও পারে না পারে, মানে এই দুটো তুমি অ্যাভয়েড করতে পারো, কিন্তু এই দুটো যদি প্রেজেন্ট থাকে, হয়েছে, এই দুটো যদি প্রেজেন্ট থাকে তাহলে এটাকে আমরা জেনারেলি পিওএস বলি, এটাকে সিওএস বলি, সেন্টার অফ সিমেট্রি। পিওএস যদি অ্যাবসেন্ট থাকে, সেন্টার অফ সিমেট্রি যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে জানবে যে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ সেখানে ডাইসিমেট্রি প্রেজেন্ট আছে। ডাইসিমেট্রি প্রেজেন্ট থাকা মানে অপটিক্যালি অ্যাক্টিভ। আর কাইরাল সেন্টারের ব্যাপারে দেখবে, কাইরাল সেন্টার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট 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 ইটিসি হতে পারে। আমি একটা বলে দিচ্ছি, একটা চার্ট তোমাদের ড্র করে দিচ্ছি, সেই চার্টটা তোমরা ফলো করবে যে কতগুলো অপটিক্যাল আইসোমারিজম হতে পারে। molecules if contain optical active isomer, optical number of optical active isomer, এই চারটা করবে তোমরা। যারা অর্গানিক কেমিস্ট্রি আছে তাদের এগুলো মুখস্থই আছে, তাও আমি বলে দিচ্ছি। আর নাম্বার অফ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আইসোমার। ঠিক আছে, ধরো এখানে যদি n ডিফারেন্ট কাইরাল সেন্টার থাকে, n ডিফারেন্ট কাইরাল সেন্টার যদি থাকে এবং and the molecule cannot be divided into two equal halves, that means no plane of symmetry, and the molecule cannot be divided into two equal and similar halves, ঠিক আছে, that is plane of symmetry যদি না থাকে এবং n ডিফারেন্ট কাইরাল সেন্টার যদি থাকে, তাহলে অপটিক্যালি আইসোমার হবে 2 to the power n, 2 to the power n। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ কিছু থাকবে না। ওকে, নেক্সট এবারে যদি ইভিন নাম্বার থাকে, এনটা যদি ইভিন হয়, an even number of n, হয়েছে, ইভিন নাম্বার অফ n, অর্থাৎ কাইরাল সেন্টার যেটা nটা যদি ইভিন নাম্বার হয়, but the molecule can be divided into two equal and similar half, মানে প্লেন অফ সিমেট্রি থাকবে। ঠিক আছে, but the molecule can be divided into two equal or similar halves, এটা যদি হয় তখন অপটিক্যাল অ্যাক্টিভ যে আইসোমার সেটা হবে 2 to the power n - 1, যতগুলো কাইরাল সেন্টার থাকবে 2 to the power n - 1 অপটিক্যালি অ্যাক্টিভ হবে, আর অপটিক্যালি অ্যাক্টিভ হবে 2 to the power n - 2 ডিভাইডেড বাই 2। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বেরোবে 2 to the power
n minus 2 divided by 2. ক্লিয়ার? যেমন ধরো এখানে একটা এক্সাম্পল ওই তোমাদের টার্টারিক অ্যাসিডেরই এক্সাম্পল দিই, COOH, COOH, ঠিক আছে, HOH, HOH। দেখি এক্সাম্পলটা কি হয়। কাইরাল সেন্টার কটা? দুটা, এটা একটা সেন্টার, এটা একটা সেন্টার। কাইরাল সেন্টার মানে কি চারটা ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে, চারটা ভ্যালেন্সি কার্বনের যেন ডিফারেন্ট হয়, ভ্যালেন্সি যে অ্যাটম গুলো যেগুলো। তাহলে এই আছে, ওই যে COOH আছে, এদিকে গোটা গ্রুপটা আছে, তাহলে ডিফারেন্ট, এরও একই রকম সেম। তাহলে এটা একটা কাইরাল সেন্টার, এটা একটা কাইরাল সেন্টার। এবারে দেখো এইখানটায় যদি আমি একটা প্লেন পাস করাই এই জায়গা দিয়ে, তাহলে দেখো এটা একটা ইকুয়াল হাব হয়ে গেছে, ওখানে ইকুয়াল হাব হয়ে গেছে। তাহলে এখানে n ইজিক্যাল টু কত? n ইজিক্যাল টু এখানে 2, মানে ইভেন, an even number, but the molecule can be divided into two equal and similar halves। দেখো দুটো ইকুয়াল এবং সিমিলার ভাবে ভাগ করা গেছে। ওকে, তাহলে অপটিক্যাল আইসোমার তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার, তাহলে n-1, তার মানে কত? অপটিক্যালি অ্যাক্টিভ হবে 2 টু দি পাওয়ার 2-1, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ বের হবে ইজিক্যাল টু 2টা, বুঝে? আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ তাহলে কটা আসবে না? দেখো 2 টু দি পাওয়ার কত? 2-2/2, n এর মান তো 2, ঠিক আছে, তার মানে 0, 2 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। ক্লিয়ার? তাহলে টোটাল আইসোমার কটা আসবে? দুটো প্লাস একটা, তিনটা আইসোমার। ওকে, তাহলে আর বাকি, তাহলে দুটো আইসোমার তোমার হবে অপটিক্যালি অ্যাক্টিভ আর একটা আইসোমার হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এর যে ফর্মগুলো, সেই ফর্মগুলো তোমরা জানো যে এই এখানে COOH, HOH, HOH, COOH, COOH, HOH, এখানে দাও OH, এটা H। এবার এখানে একটা মিরার লাগাও, দেখো একে দেখতে কত সুন্দর লাগে। এই 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 COOH, এটা তাহলে কি হবে? OH, H, এটা তাহলে H, এটা OH। ক্লিয়ার? তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে COOH আছে, COOH, COOH। তাহলে এখানে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে এই দুটো দেখো পরস্পরের কি এনানসিওমার, তাই না? দেখো মিরার ইমেজ, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। জাস্ট এটাকে এর উপরে যদি নিয়ে তুলে দিই তাহলে কি হবে? হবে না। তাহলে এটা নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ, তাহলে এটা একটা এনানসিওমার। ক্লিয়ার? এদেরকে আমরা কি বলি? এনানসিওমার, এনানসিওমার। অতএব এই দুটো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। দেখো প্লেন পাস করাও, দুভাগে ভাগ হবে না, ওই যে এখানেও প্লেন পাস করাও দুভাগে ভাগ হবে না, ওই যে কোনো সেন্টার অফ সিমেট্রি নেই। অতএব এই দুটো হলো তোমার অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার দুটো, এবং তারা হলো এনানসিওমার। আর যারা এনানসিওমার হয় জেনারেলি তারা সবাই সবসময় অপটিক্যালি অ্যাক্টিভই হয়। এরপরে দেখো এই 1 নাম্বার যে কম্পাউন্ডটা, 1 নাম্বার, তাহলে 2 নাম্বার 3 নাম্বার এনানসিওমার হলো। 1 নাম্বারে যে কম্পাউন্ডটা আছে, ঠিক আছে, তাহলে সেই 1 নাম্বার কম্পাউন্ডের ক্ষেত্রে কি আছে? এখানে প্লেন অফ সিমেট্রি আছে, ওই যে দুটো ইকুয়াল হাফে ভাগ হয়ে যাবে। তাহলে এখানের দেখবে একটা ইন্টারনাল কম্পেনসেশন আছে, মানে একজনের এদিকে যে ক্লকওয়াইজ রোটেশন, এটা এই কম্পাউন্ডে যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, প্লেন পোলারাইজড লাইট যখন পাস করানো হবে, পাস করালে দেখবে একটা কাইরাল সেন্টার যদি ক্লকওয়াইজ রোটেট করছে আর একটা কাইরাল সেন্টার দেখবে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে রোটেট করছে, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, এটা যদি হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো ইন্টারনাল কম্পেনসেশন। এবং সেই ইন্টারনাল কম্পেনসেশনের জন্য যে কম্পাউন্ডটা হলো, এর নাম বলা হচ্ছে মেজো, MOAC, মেজো কম্পাউন্ড। তাহলে এটাকে মেজো টার্টারিক অ্যাসিডও আমরা বলি। তো যাই হোক, তোমরা পড়বে, আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন একটা এক্সাম্পল এখানে দিলাম। এখানে এরপরে এটা যদি এনটা ইভেন হয়, কিন্তু বাট এটা বলা ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল এন্ড সিমিলার। এবারে এনটা যদি অড হয়, অড নাম্বার হয়, বাট দ্য মলিকিউল ক্যান বি ডিভাইডেড ইনটু টু ইকুয়াল অর সিমিলার হাফ,
বাই পাসিং থ্রু দা সেন্ট্রাল কাইরাল সেন্টার। ধরো এরকম তিনটে যদি এরকম যদি থাকতো, তিনটে এইভাবে যদি থাকে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি প্লেন পাস করে তাহলে ইকুয়াল, দুটা ইকুয়াল হাফে ভাগ হয়ে যাবে। এখন এটা যদি অড নাম্বার হয় তখন আমি এখানে শুধু লিখে দিচ্ছি অড, 3 নাম্বার অড এন, অড এন, এন এর মান যখন অড হবে তখন নাম্বার অফ স্টিরিও আইসোমার কতগুলো, অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো হবে না 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। ক্লিয়ার? নাম্বার অফ অপটিক্যালি আইসোমার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কতগুলো হবে না 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2। তাহলে আপাতত এই জিনিস টেবিলটা একটু মনে রাখবে। এরপরে তাহলে অপটিক্যাল আইসোমারিজম যে পার্টটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এই পার্টটা করবে। এরপরে ডায়াস্টেরিও আইসোমার কি ওখানে দেখে দিলে ভালো হতো, টার্টারিক অ্যাসিডের ওখানটায়। যাই হোক, ওখান থেকে তোমরা ডায়াস্টেরিও আইসোমার কি দেখে নেবে। তাহলে এনানসিওমার কি করবে, এনানসিওমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডায়াস্টেরিও আইসোমার এরপরে যেটা আসছি, যে পয়েন্টটা তোমাদের মনে রাখতে হবে, এটা তো করলে ও অনেক বড় সিলেবাস, আমি খুব সংক্ষেপে বলছি, তোমরা একটু মনে রাখো। এরপরে যেটা করবে আরএস নোমেনক্লেচারটা করে নেবে, ঠিক আছে, আরএস নোমেনক্লেচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা ওখানে ইজেডটা করবে, ঠিক আছে, ওখানে বলা হয়নি, ওই যে ওখানে যে ইজেডটা স্কিপ করে গেছি, ইজেড, ওই যে তারপরে সিস্ট্রান্স, সিস্ট্রান্স, এগুলো ভালো করে দেখবে। নেক্সট যেটা আরএস নোমেনক্লেচার, আরএস নোমেনক্লেচার, আরএস নোমেনক্লেচার, ঠিক আছে। আরএস নোমেনক্লেচার করতে গেলে জেনারেলি ফার্স্ট প্রায়োরিটি যে গ্রুপ, প্রায়োরিটি অর্ডার অফ গ্রুপ, ওই যে প্রায়োরিটি অর্ডার অফ গ্রুপ যেগুলো অ্যাটাচ থাকবে, সেই গ্রুপের প্রায়োরিটি অর্ডারটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে। 1 2 3 4, ওই যে এই চারদিকে চারটা আছে, ধরো এ বি সি ডি, এরকম চারটা আছে, তাহলে কার প্রায়োরিটি আগে হবে, ঠিক আছে, সেই প্রায়োরিটি অর্ডার। ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, ঠিক আছে, প্রায়োরিটি অর্ডার, এ 1 নম্বরে, সি 2 নম্বর, বি ডি 3 নম্বর, ই 4 নম্বর, এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে সেই প্রায়োরিটি অর্ডারটা তোমাকে দেখতে হবে। তার জন্য সিআইপি রুল করতে হবে, ক্যান ইনগোল্ড প্রিলক, ঠিক আছে, সিআইপি 2 নম্বর, সিআইপি রুল, ওই যে সিআইপি রুলটা ফলো করবে। ইন জেনারেলি যেটা হয় সিআইপি রুলে, যদি হায়ার অ্যাটমিক ওয়েট, হায়ার, ওই যে মানে এখানে যে এ বি সি ডি, ধরো এ এর সঙ্গে এখানে এই ক্যারাল সেন্টারের সঙ্গে এখানে যে এটা অ্যাটাচ আছে অ্যাটমটা, সেই অ্যাটমের মলিকুলার ওয়েটটা যদি হয়েছে, যদি বেশি হয়, হয়েছে যে ডাইরেক্টলি যে অ্যাটমিক নাম্বার বা মলিকুলার ওয়েট হয়েছে, তাহলে হায়ার অ্যাটমিক নাম্বার জেনারেলি যদি হয় অ্যাটাচ, হায়ার অ্যাটমিক নাম্বার যদি থাকে এই ডাইরেক্ট অ্যাটাচ অ্যাটমটা, ডাইরেক্ট অ্যাটাচ, ডাইরেক্ট অ্যাটাচড যে অ্যাটম, ওই যে হায়ার অ্যাটমিক নাম্বার যদি হয় তাহলে স্যার প্রায়োরিটিটা ফার্স্ট হবে, ওই যে তার প্রায়োরিটিটা হাই প্রায়োরিটি হবে, হাই প্রায়োরিটি অর্ডারে প্রথমের দিকে থাকবে। নেক্সট 2 নাম্বার, নেক্সট কি করবে, যদি ফোর্থ গ্রুপটা, ফোর্থ যে গ্রুপটা, সেই গ্রুপটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে, ফোর্থ গ্রুপ যদি হরাইজন্টাল পজিশনে থাকে, হরাইজন্টাল পজিশন, ঠিক আছে, হরাইজন্টাল পজিশনে যদি থাকে তখন 1 2 3 এই যে রোটেশনটা তোমাকে রোটেশন করতে হবে, 1 2 3, ওই যে 1 থেকে 2 এ যাবে, 2 থেকে 3 এ যাবে, ঠিক আছে। এই 1 2 3 এই রোটেশনটা যদি 1 2 3 রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। অ্যান্টি 1 2 3 যে রোটেশন, সেই রোটেশনটা ক্লকওয়াইজ হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে, ঠিক আছে।
তাহলে হরাইজন্টাল পজিশনে যদি থাকে, তাহলে যদি ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে সেটাকে আমরা বলি এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় সেটাকে আমরা বলি আর। কি বলছি বুঝতে পেরেছো? তাহলে সাপোজ উপরের যে এক্সাম্পলটাতে আছে এখানে দেখো তো, তাহলে 4 নাম্বার যে প্রায়োরিটি অর্ডার আছে সে কিন্তু হরাইজন্টাল পজিশনেই আছে। তাহলে 1 2 3, তাহলে 1 থেকে 2 এ যেতে হবে, 1 থেকে 2 এ যেতে হবে, এটা 1 এটা 2, তারপরে এটা দিয়ে এদিকে আসে 3। তাহলে এই যে রোটেশনটা হলো, ওই যে এই রোটেশনটা কোন দিকে হলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে দেখো এটা ক্লকওয়াইজ রোটেশন হয়েছে, তাহলে ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে এই পজিশনটা হবে এস। দেখো ক্লিয়ার? তাহলে হরাইজন্টাল পজিশন 1 2 3, ক্লকওয়াইজ রোটেশন যদি হয় তাহলে এই সেন্টারটা হবে এস নাম। যদি এদিকটায় থাকতো, এটা যদি 4 নাম্বার হতো, এটা যদি 4 নাম্বার করে দিলাম, আর এটাকে যদি আমি 1 নাম্বার করি তাহলে কি হবে দেখো, তাহলে দেখো 4 নাম্বার এখানে হরাইজন্টাল পজিশনে আছে, ঠিক আছে, 4 নাম্বার হরাইজন্টাল পজিশন এরকম আছে। এবারে রোটেশনটা দেখো 1 2 3 রোটেশন হতে হবে, তাহলে 1 থেকে 2 এ যাব, 2 থেকে 3 এ যাব, তাহলে এই রোটেশনটা কি হয়ে যাবে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে, তাহলে তখন এই পজিশনটার এটার নাম হয়ে যাবে এটা আর সেন্টার। বুঝতে পারছো? তাহলে এই হলো জিনিস। তাহলে ফোর্থ গ্রুপটা যদি হরাইজন্টাল পজিশনে থাকে এবং 1 2 3 রোটেশনটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে হবে এস, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় হবে আর। নেক্সট ফোর্থ গ্রুপটা, ফোর্থ গ্রুপ যদি ভার্টিক্যাল পজিশনে থাকে, ভার্টিক্যাল পজিশনে যদি থাকে এবং সেখানেও ওই 1 2 3 এটা যাবে, 1 2 3 রোটেশন করবে, 1 2 3 রোটেশন, 1 2 3 রোটেশন যখন হবে সেইখানে রোটেশনে দুরকম ভাগ, সেখানেও ক্লকওয়াইজ রোটেশন হতে পারে, ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনও হতে পারে, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল পজিশনে যদি থাকে তাহলে সাপোজ এই রোটেশনটা এরকম করে দাও, 1 2 3 4 ড্র করছে এখানটায়, ধরো এই এই ভার্টিক্যাল পজিশন এখানে 4 নাম্বার আছে, তাহলে এখানে 1 এখানে 2 এখানে 3 এরকম পজিশনটা ধরো আছে, ঠিক আছে, এবিসিডির পজিশনটা। তাহলে এখন এটা যদি ভার্টিক্যাল পজিশনে আছে তাহলে 1 2 3 রোটেশন করব, তাহলে 1 2 3 এদিক থেকে হবে না, তাহলে এইভাবে 1 2 3, 1 থেকে 2 যাব, 2 থেকে 3 যাব, তাহলে এই যে রোটেশন হলো, রোটেশনটা কি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে ওই সেন্টারটা কি হয়ে যাবে ক্লকওয়াইজ হলে, ক্লকওয়াইজ যদি রোটেশন হয় এটা হবে আর, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা হবে এস, ঠিক আছে। তাহলে ভার্টিক্যাল পজিশনে 1 2 3 যদি ক্লকওয়াইজ হয় তাহলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এস, তাহলে এটা কি আর হলো, এটা আর। কিন্তু যদি পজিশনটা যদি চেঞ্জ হয়ে যায়, এটা ধরো 4 নাম্বার আছে, এটা 1 এরকম ধরো হয়ে যায়, তাহলে 1 2 3 রানিং করলে তাহলে আগেরটা কি ক্লকওয়াইজ রোটেশন ছিল না, এরকম ধরো, তাহলে এই ধরনের রোটেশন, তাহলে এটা কি হবে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয়ে যাবে 1 2 3, তাহলে এই পজিশনটা হয়ে যাবে এস, এটা ভার্টিক্যাল পজিশনে আছে 4 নাম্বারটা। এরপরে দেখো তোমরা করবে আরো বিশদে অনেক আছে, এটা একটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, তো যে কারণে আমি এটা একটু দেখালাম। এখন পয়েন্ট টু বি রিমেম্বার, ভালো করে করবে। এরপরে দেখো কিছু কনফরমেশনাল আইসোমারিজম, কনফরমেশনাল আইসোমারিজম এই পার্টটা করবে, বুঝে? কনফরমেশনাল আইসোমার কোন একটা মলিকুল জেনারেলি কনফরমেশনাল আইসোমার দুটো, ওই যে 2 কনফরমেশনাল আইসোমার, দুটো কনফরমেশনাল আইসোমার, একটা হচ্ছে ইক্লিপসড আর একটা হচ্ছে স্ট্যাগার্ড, আর একটা হচ্ছে স্ট্যাগার্ড, STAGG হবে স্ট্যাগার্ড, ঠিক আছে। ইক্লিপসড আবার দু ভাগ আছে, একটা হচ্ছে পার্টলি ইক্লিপসড
আর ফুললি এক্লিপসড। ফুললি এক্লিপসড স্ট্যাগার্ডের দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা হচ্ছে গজ আর একটা হচ্ছে অ্যান্টি। ভালো করে করবে। ইগলিস্ট, পার্লি ইগলিস্ট, ফুললি ইগলিস্ট। এন্ড যেমন ধরো একটা বিউটেনের একটা এক্সাম্পল দিই। বিউটেন, বিউটেনটা কি? CH3 CH2 CH2 CH3, ঠিক আছে? তাহলে এর ইক্লিপসড, পার্টলি ইক্লিপসড আর ফুললি ইক্লিপসড এই যেটা উপরে থাকে সেটা তোমরা দেখতে পাও, এর উপরে আছে, ঠিক আছে? আর নিচ দিয়ে যেটা থাকে সেটাকে তোমরা দেখতে পাও না। তাহলে সেটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, এই 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 এরকম উপর নিচে আছে, ঠিক আছে? তাহলে উপরে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, নিচে ঠিক এই পজিশনেই আছে, ঠিক আছে? কিন্তু তোমরা সেটা দেখতে পাচ্ছ না। তাহলে এটাকে বলা হচ্ছে, ধরো এটা এমি, এটা এমি, এইচ 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 এইচ, তাহলে এটা হচ্ছে ফুললি ইক্লিপসড স্ট্রাকচার। পার্টলি ইক্লিপসড কিরকম হবে? এই 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 একই রকম ভাবে, যেটা দেখা যাচ্ছে না, এই নিচের দিকে আছে ছোট, এই এই। এবার পার্টলি ইক্লিপসডে তুমি জাস্ট এখানে মিথাইলটা ছিল, ঠিক আছে? 1 2 3, পার্টলি মানে একটা মিথাইলকে আমি এখানের এই পজিশনটাকে এটাকে এখানে দিলাম এমই, এটা ধরো এইচ, এটা এইচ, এটা এইচ, তাহলে এটা একটা পার্টলি ইক্লিপসড, ঠিক আছে? মিথাইল গ্রুপটা দূরে সরে গেছে। অ্যান্টি আর গজ, বুঝে? গজটা কিরকম? দেখ গজটা এই, এটা এরকম, আর এটা ঠিক উল্টো দিকে এরকম করে, ঠিক আছে? এই এই এই, ওই যে এটা হচ্ছে গজ। ক্লিয়ার? এমই এইচ এইচ, এমই এইচ এইচ, ঠিক আছে? এটা একটা গজ কনফারেন্স, এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। অ্যান্টি, এটাকে এই করছি বিউটেনের, তাহলে 4টা ফর্ম হবে। অ্যান্টি, এখানে এমি, এখানে এমি, অ্যান্টি পজিশনে, এইচ এইচ এইচ, দুটো বাল্কি গ্রুপ দেখো অ্যান্টি পজিশনে আছে, এখানে বাল্কি গ্রুপ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে এটা দেখো অ্যান্টি, এটা গজ, এটা ফুললি ইক্লিপসড, এটা পার্টলি ইক্লিপসড। তাহলে এদের স্টেবিলিটি অর্ডার, এদের যে স্টেবিলিটি অর্ডার জেনারেলি, ওই যে জেনারেল স্টেবিলিটি যে অর্ডার, সেটা কি সবচেয়ে বাল্কি গ্রুপগুলো এখানে ইক্লিপসটা একদম কাছাকাছি আছে, তাহলে এটা খুব আনস্টেবল হবে। ওই যে, তাহলে ইক্লিপসটা হচ্ছে ফুললি ইক্লিপসড, সেটা সবচেয়ে আনস্টেবল। ফুললি ইক্লিপসড যেটা, সেটা সবচেয়ে আনস্টেবল, সবার কম। তারপরে হবে দেখো পার্টলি ইক্লিপসড, পার্টলি ইক্লিপসড, পার্টলি ইক্লিপসড। তারপরে কি হবে? এটা গজ। তারপরে দেখো অ্যান্টি, অ্যান্টিটা অনেক দূরে দূরে, অ্যান্টি পজিশনে, তার মানে এখানে স্টেবিলিটিটা বেশি হবে। তারপরে হবে গজ, তারপরে হবে অ্যান্টি। তাহলে এই হলো তোমার জেনারেলি অর্ডার। ক্লিয়ার? বাট, কিন্তু এখানে একটা বাট আছে। বাট অনেক সময় এই গজ আর অ্যান্টি, এই যে গজ কনফরমেশনটা কিন্তু অনেক সময় অ্যান্টির থেকে বেশি স্টেবল হয়ে যায়। কি বলছি বুঝতে পেরেছো? অ্যান্টির থেকে বেশি স্টেবল হয়ে যায়। যেমন ধরো ইথিলিন গ্লাইকল কখনো কখনো হতে পারে, মানে এখানে এই ইথিলিন গ্লাইকল আমরা কি জানি? CH2OH, সিঙ্গেল বন্ড CH2OH, এটা তো ঠিক আছে। তাহলে এটা C, ক্লিয়ার? H
এদিকে এইচ, এখানেও এইচ, তাহলে এইচ এইচ ও এইচ। ওকে, নিচেও CH2 এইচ আছে, তাহলে CH2 হয়ে গেল, আর এটা OH। ক্লিয়ার? CH2OH। এখানে দেখো একটা হাইড্রোজেন বন্ডিং হওয়ার প্রবাবিলিটি আছে। ক্লিয়ার? তখন তাহলে এর যে অ্যান্টি আইসোমার যেটা হচ্ছিল কনফর্মার, ঠিক আছে, এটা এইচ, এখানে OH, এখানে OH, বাকি সব এইচ, এটা ছিল অ্যান্টি কনফর্মার অফ ইথিলিন গ্লাইকল। আর এটা কি গছ, তখন অ্যান্টি কনফর্মার থেকে গছটা কিন্তু মোর স্টেবল হবে, এইটা মোর স্টেবল। ক্লিয়ার? ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে বোঝা গেছে অ্যান্টিটা তখন লেস স্টেবল হবে, লেস স্টেবল, আর এটা হবে মোর স্টেবল। ঠিক আছে, তাহলে এই এক্সেপশনাল যে কেসগুলো, এটা অ্যারাইজ করে কখন? তাহলে যদি ফরমেশনটায় কনফর্মারটায় যদি গছ যে কনফর্মারে এক নম্বরে যদি অ্যারাইজ হাইড্রোজেন বন্ডিং যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যদি থাকে হয়, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যদি হয়, কোন ক্ষেত্রে হাইপার কনজুগেশনও থাকতে পারে। ঠিক আছে, হাইপার কনজুগেশনও যদি প্রেজেন্ট থাকে তখনও কিন্তু ওটা স্টেবল হয়ে যাবে। 3 নম্বরে যদি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন যদি থাকে, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, এইগুলো যদি থাকে, যেমন এর একটা এক্সাম্পল দিলাম ইথিলিন গ্লাইকল, তার গছ ফর্মটা হচ্ছে বেশি স্টেবল। হাইপার কনজুগেশনের ক্ষেত্রে একটা 1,2 ডাইফ্লোরোইথেন, ধরো 1,2 ডাইফ্লোরোইথেন, 1,2 ডাইফ্লোরোইথেন, বুঝলে? আর ইলেকট্রোস্ট্যাটিক কনফর্মারের যেটা তুমি বলতে পারো 1 ব্রোমোপ্রোপেন। ঠিক আছে, 1 ব্রোমোপ্রোপেন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন জেনারেলি কিরকম হয় এটা দেখে দিই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 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 এটা তো তার গছ কনফর্মার। ঠিক আছে, এবার ধরো 1 ব্রোমোপ্রোপেন, 1 ব্রোমো মানে কি, আমি কনফর্মারটা চেন আইসোমারে লিখছি CH3 CH2 CH2Br, তাহলে এটা 1, এটা 2, 3, তাহলে 1 ব্রোমো, এটা প্রোপেন। তাহলে এখানে দেখো একদিকে থাকবে CH2Br, আর একদিকে CH2, দুদিকে হাইড্রোজেন, আর একটা CH3। ঠিক আছে, তাহলে 1 নাম্বার যদি এটাকে ধরি, উপরেরটাকে, ঠিক আছে, 1 নাম্বার যদি আমি 1 নাম্বার বা 2 নাম্বার তুমি যেটাকে ধরো না কেন, তাহলে ধরো এটা 1 2 3 4, চারটা। তাহলে এখন এটার কনফর্মারটা আমি ধরো লিখলাম এটা Me, দেখতে পাচ্ছি Me, তারপরে দেখো এর সঙ্গে দুটো হাইড্রোজেন আছে H, ঠিক আছে, এরপরে দেখো দুটো হাইড্রোজেন H, আমি লিখবো কোন কনফর্মারটা গছ, তাহলে বাল্কি গ্রুপকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হলো MEBr। এবারে Br এর মধ্যে কি হয় না, একটা পার্সিয়াল নেগেটিভ চার্জ থাকে। ঠিক আছে, বিআর এর মধ্যে পার্সিয়াল নেগেটিভ চার্জ, এবং মিথাইলের মধ্যে যেহেতু ইলেকট্রন ডোনেটিং প্রবাবিলিটি থাকে, তাহলে দিয়ে করে দিলে, ডোনেট করে দিলে এর মধ্যে একটা পার্সিয়াল পজিটিভ চার্জ একটা গ্রো করে। ঠিক আছে, তাহলে কি হবে, এই পজিটিভ নেগেটিভের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন কাজ করছে, সেই ইন্টারঅ্যাকশনটাকে বলা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। তাহলে এই ধরনের ইন্টারঅ্যাকশন যে সমস্ত মলিকুলের মধ্যে যদি থাকে কনফর্মারের মধ্যে, ওই যে গছে, তাহলে সেই গছ কনফর্মারটা কি বলা হচ্ছে, অ্যান্টির থেকে তখন মোর স্টেবল। এটা যদি এই পজিশনেও থাকে কিন্তু তার থেকে এটা বেশি স্টেবল হবে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। এই পয়েন্টগুলো কিন্তু নোট করে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, যে জায়গাগুলো আমি পয়েন্ট আউট করে গেলাম, ওই যে
সেগুলো তো ভালো করে পড়বেই, আর বাকি যেগুলো পয়েন্ট আউট করতে হয়তো মিস করে গেলাম সেগুলোও কিন্তু পড়বে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে, আর কিন্তু সেগুলোও পড়বে, কিন্তু এগুলো বেশি ভালো করে পড়বে। কয়েকটা এক্সাম্পল দেখো, যদি করাই, যেমন ধরো কতগুলো তোমাকে আইসোমার একটা দিয়ে দিল, ঠিক আছে? ধরো এই ধরনের দুটো তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে, পাশাপাশি। COOH, নিচে Me, ধরো একটা দিয়েই করি, হয়েছে, ছোট দিয়ে করি। ধরো COOH, এখানে আছে Me, এখানে H, এখানে NH2, ঠিক আছে? H, এখানে NH2, এখানে Me, এখানে COOH, ঠিক আছে? তাহলে এটা 1, এটা 2, তাহলে 1, 2 এর মধ্যে রিলেশনটা কি? ওই যে 1, 2 এর মধ্যে যে রিলেশন, ওই যে রিলেশন রিলেশন অপশন এ ডায়াস্টেরিওমার, অপশন বি এনানসিওমার, অপশন সি আইডেন্টিক্যাল, অপশন ডি মেজোমার, ঠিক আছে? তাহলে এই অপশনটা তোমার, এই চারটে অপশন, এই মলিকিউল এক দিয়ে দিবে কোশ্চেন, ঠিক আছে? দিয়ে তোমাকে বললো এই দুটোর মধ্যে 1, 2, 1 এবং 2 এদের মধ্যে যে রিলেশনটা কি, বুঝছে? তাহলে এটা করতে পারবে। তাহলে এই রিলেশনটা কি বলো তো, কেউ একজন বলো, ইন্টারঅ্যাকশন সেশন বলবে? স্যার ডায়াস্টোমার। স্যার এনানসিওমার। এনানসিওমার। ঘুরিয়ে দিলে তারপরে মিরার নিলে তো নন সুপার ইম্পোজ। এটা 2 নম্বরটাকে 180 রোটেট করলে দেখো এই Non মলিকিউলটাকে superimpose 180 রোটেশন করো, ঠিক আছে? 180 ডিগ্রি ইন প্লেন রোটেশন। এই যে মলিকিউল, এই মলিকিউলটাকে 180 ডিগ্রি প্লেনে রোটেশন করো, ওই যে ইন প্লেন রোটেশন, রোটেশন, ওই যে যদি করা হয় 180 ডিগ্রি করে ঘুরে যাবে এভাবে, ওই যে, তাহলে কি হবে? COOH টা নিচে চলে আসবে, Me টা ওখানে চলে যাবে, NH2 টা এখানে চলে আসবে, Me টা H টা ওখানে চলে যাবে, তাই না? 180 ডিগ্রি রোটেশন করে দিলে তাহলে এই NH2 টা এখানে চলে আসবে, দেখো CH3 কি হবে? উপরে CH3 চলে গেল, মানে Me আর কি, যেটা CH3 না Me, উপরে Me চলে গেল, বুঝছে? তাহলে উপরে এবারে COOH চলে এলো এখানে, ওকে? NH2 রোটেট করবে, NH2 এখানে H, ঠিক আছে? তাহলে এটা আর এটা, এই দুজনের মধ্যে রিলেশনটা কি দেখো তো? এটা 180 ডিগ্রি করলে এই জিনিসটা চলে এসছে, এবার এটার সঙ্গে এটা রিলেশন কি দেখো? দেখো NH2 Me COOH, দেখো এদিকে H, তাহলে দেখো এটাকে যদি আমি এর পাশে আঁকি, তাহলে এই স্ট্রাকচারটাকে Me H NH2 COOH, তাহলে দেখো দেখি এটা যদি মিরার চালাই, দেখো তো এটা 180 ডিগ্রি করে এই জিনিসটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশনের পরে যে স্ট্রাকচারটা আছে, এটা এটা দেখো এরা এটা ইকুইভ্যালেন্ট টু দিস, এটা যে এটা ইকুইভ্যালেন্ট টু দিস, তাহলে এটা আর এটা তাহলে কি হবে?
মিরার ইমেজ। হয়েছে? কিরকম মিরার ইমেজ? নন সুপার ইম্পোজেবল। এটাকে যদি এর উপরে চাপিয়ে দাও তাহলে কিন্তু সুপার ইম্পোজ হচ্ছে না, নন সুপার ইম্পোজেবল হচ্ছে। ঠিক আছে? তাহলে এটা নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ। মিরার ইমেজ। ঠিক আছে? তাহলে নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ, নো প্লেন অফ সিমেট্রি। ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো? অপটিক্যালি অ্যাক্টিভ তো বটেই দুটো, ওই যে অপটিক্যালি অ্যাক্টিভ এবং এটা এনানসিওমার, এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হচ্ছে এনানসিওমার। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে বি। ক্লিয়ার? তাহলে এই টাইপের প্রবলেম থাকলেও থাকতে পারে, থাকবে, ওই যে থাকে, থাকলেও থাকতে পারেন, থাকে, ছিল বিগত ইয়ারের প্রশ্ন ঘাটাঘাটি করলে দেখতে পাবে তোমরা এই টাইপের প্রশ্ন ছিল। ওই যে অতএব ভালো করে পড়বে। এরপরে ধরো এরকম একটা চারটে এরকম কনফর্মার এঁকে দেওয়া আছে। ঠিক আছে? সবগুলোই গছে আছে। এ বি সি, ডি, সবগুলো গছ কনফর্মার। এবারে এখানে আছে ধরো এমই, এখানে এমই, এখানে বিআর, এখানে বিআর, এখানে এইচ, এখানে এইচ। এটা হচ্ছে 2,3 ডাইব্রোমো, 2,3 ডাইব্রোমো বিউটেন, 2,3 ডাইব্রোমো বিউটেন, মেজো 2,3 ডাইব্রোমো বিউটেন। এর যে কনফরমেশন গুলো আমি আছি, মানে ইন জেনারেল বিউটেন মানে কি? সিএইচ সি 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 সি, এভাবে করলে 2,3 ডাইব্রোমো মানে এখানে একটা ব্রোমিন আছে, এখানে একটা ব্রোমিন আছে। বুঝলে? এটা CH3, এদিকে একটা এইচ আছে, এখানে এইচ আছে, এদিকে CH3 আছে। এই তো। তাহলে সেরকম এটা রাখা আছে, দেখো সি, এদিকে এইচ বিআর এমই, সি এইচ বিআর এমই। আবার একই রকম নিচের দিকে আছে CH বিআর এমই, CH বিআর এমই, এই দিকটা ধরো। তাহলে এইভাবে চারটা কনফার্মার তোমাকে ড্র করে দেবে। এবারে ধরো এখানে বিআর, এখানে বিআর, এখানে এমই, এখানে এমই, এটা এইচ, এটা এইচ। তারপর ধরো এখানে বিআর, এখানে বিআর, এখানে এমই, এখানে এমই, এখানে এইচ, এখানে এইচ। বুঝলে? তারপরে ধরো এখানে এইচ, এখানে এইচ, এখানে এমই, এখানে বিআর, এখানে বিআর, এখানে এমই। ঠিক আছে? এই চারটে কনফর্মার তোমাকে বলে দিয়েছে, দিয়ে তোমাকে বলেছে এর হচ্ছে মোস্ট স্টেবল কনফর্মার কোনটা? কিউ, মোস্ট স্টেবল কনফর্মার। তোমাকে তো ড্র করতে দেবে না মোস্ট স্টেবল কনফর্মার, তোমাকে এরকম ড্র করেই ওরা দেবে পরীক্ষায়, দিয়ে তোমাকে এখান থেকে বলতে হবে হুইচ ইজ দা মোস্ট স্টেবল কনফর্মার। দেখো আমরা ইন জেনারেল জানি কি অ্যান্টি পজিশনে যদি থাকে, অ্যান্টি পজিশনে সবগুলো যদি অ্যান্টি অ্যান্টি যদি থাকে, দেখো এমই এমই অ্যান্টিতে আছে, বিআর বিআর অ্যান্টিতে আছে,
এখানে দেখো এমই বি আর অ্যান্টিতে আছে, কিন্তু এই দুটো কাছে আছে। এখানে এমই বি আর, এখানে কিন্তু অ্যান্টি নেই, হয়েছে। এই জায়গাটায় দেখো এটা এমই এমই অ্যান্টি আছে, কিন্তু এটা কাছাকাছি আছে। কিন্তু বি স্ট্রাকচারটাই দেখো অ্যান্টিটাও সাপোর্ট করছে, প্লাস এদের মধ্যে দেখো একটা ইলেকট্রোস্ট্যাটিক যে ইন্টারঅ্যাকশন, সেই ইন্টারঅ্যাকশনটাও প্রেজেন্ট আছে। এর ডেল প্লাস, এর ডেল মাইনাস, প্লাস এর অ্যান্টিতে আছে, তাহলে অ্যান্টি অ্যান্টি এটাও সাপোর্ট করছে। অ্যান্টি 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 দেখো এমই এমই অ্যান্টি আছে, বিআর বিআর অ্যান্টি আছে দুটো, তাহলে এমই এমই অ্যান্টি আছে, বিআর বিআর অ্যান্টি আছে, প্লাস এর সঙ্গে যেটা আছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন মানে সবগুলো একসঙ্গে চলে এসছে স্টেবল হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে বি। তাহলে এই ধরনের এক্সাম্পল গুলো তোমরা দেখবে। যার যে বই আছে, ওই যে সে বই ফলো করবে, একটু হাই লেভেলে পড়াশোনা করবে, তাহলে দেখবে লো লেভেলের সমস্ত জিনিসগুলো হয়ে যাবে। আরেকটা ধরো, নেক্সট ধরো একটা কোশ্চেন, সি ডবল এইচ, এটা ধরো এমই, এটা এনএইচ টু, এখানে এইচ, এটা এইচ, এটা ধরো ওএইচ, ঠিক আছে। সি ডবল এইচ এনএইচ টু এইচ, এটা এইচ, এটা ওএইচ, এটা এমই, ক্লিয়ার? তো এটার নেমটা কি? আরএস নোমেনক্লেচার, ঠিক আছে। আরএস নোমেনক্লেচার অনুযায়ী এর নেমটা কি হবে? এ বি সি ডি করে 4টে অপশন দেবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, বুঝেছে? তো আমি অত সবগুলো লিখতে যাব না, কারেক্টটা আমি এখানে বলবো, বুঝেছে? কারেক্টটা কি হবে দেখো, সবচেয়ে প্রায়োরিটি প্রথমে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। প্রায়োরিটি যদি সাজাই, তাহলে সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি কার হবে? এনএইচ টু আছে, সি ডবল এইচ আছে, ঠিক আছে। এনএইচ টু, সি ডবল এইচ, আর এদিকে এই গোটা গ্রুপটা। এটার ক্ষেত্রে যখন করব, এই সেন্টারটা দিয়ে যখন করব, এটা 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 আর এই সেন্টারটা, ঠিক আছে। তাহলে প্রথমে এটাকে সেন্টার করে যদি আমি করি, তাহলে কি করব? সি ডবল এইচ এনএইচ টু, এর যে অর্ডারটা, সেই অর্ডারটা ফার্স্ট অর্ডার আসবে এনএইচ টু ওটার ক্ষেত্রে, ঠিক আছে। এটা দিয়ে প্রথম ওটার ক্ষেত্রে করছি, এনএইচ টু অর্ডার, তারপরে আসবে সি ডবল এইচ, বুঝলে, তারপরে আসবে যেটা সিএইচ ওএইচ এমই, সিএইচ ওএইচ এমই, তারপরে হেডিং, এটা 2 নাম্বার পজিশনেরটা, ঠিক আছে। 3 নম্বরে এটা 3 নাম্বার পজিশনে যখন করব এমই ওএইচ এইচ আর এটা, এই 4টা আছে 3 নাম্বার পজিশন। তাহলে ডাইরেক্ট এটা যখন করে অক্সিজেন, তাহলে অক্সিজেনটা হাইয়েস্ট হবে, ও এ মানে ওএইচটা হয়েছে, ওএইচ ফার্স্ট, তারপরে কোনটা হবে? তারপরে দেখো সি এইচ এনএইচ টু, এটা সি এইচ এনএইচ টু সি ডবল এইচ, বুঝলি। তারপরে হবে এমই, তারপরে হবে হেডিং। বেশ, প্রায়োরিটি অর্ডারটা সাজিয়ে নিলাম। এটা প্রায়োরিটি অর্ডার, সিআইপি রুল। এবারে রোটেশন করে দেখো, তাহলে এটার ক্ষেত্রে যখন করব, এটার ক্ষেত্রে যখন করতে যাচ্ছি, তাহলে এটা 1 নম্বর, 2 নম্বর কোনটা? এটা 2 নম্বর, বুঝলে। এটা তখন কি আছে? এই টোটাল এই গ্রুপটা যাচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। তাহলে 4 নম্বর আছে হরাইজন্টাল পজিশনে আছে, এটা ঠিক আছে। তাহলে 4 নম্বরটা হরাইজন্টাল পজিশনে থাকলে 1 2 3, এই যে রোটেশন, ঠিক আছে, এই যে রোটেশন, এটা ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? এবারে দেখতে হবে যে হরাইজন্টাল পজিশনে থাকে, যদি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে হবে এস, যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হয় তাহলে হবে আর।
তাহলে সেটাই আমি দেখি। তাহলে এটা 1, এটা 2, এখানে 3, তাহলে 1 2 3 কি রোটেশন হলো? হরাইজন্টাল পজিশন H 1 2 3, এই যে রোটেশন ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি হয় হরাইজন্টাল পজিশনে থাকে কি হয়? S হয়। তাহলে 2S 2S হরাইজন্টাল পজিশনে, হরাইজন্টাল কিন্তু ক্লকওয়াইজ রোটেশন, তাহলে সেটা হবে S। তাহলে 2 নাম্বার পজিশনটা হয়ে গেল S। এবার 3 নাম্বার পজিশনটা দেখব। 3 নাম্বার পজিশনে, এবার এই 3 নাম্বার পজিশনে ফার্স্ট কে? এটা ফার্স্ট 1, তারপর এদিকটা 2, এই টোটাল এই যে গ্রুপটা এটা হয়ে যাচ্ছে 2 2 1 2, এটা হয় 3, এটা হয় 4। এখানেও দেখো 4 নাম্বারটা হরাইজন্টাল পজিশনে আছে। তাহলে 1 2 3 রোটেশন যদি করি, তাহলে 1 2 3, তাহলে 1 2 3 এই যে রোটেশনটা, এটা কি হচ্ছে দেখো হরাইজন্টাল পজিশন আছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তাহলে 3 নাম্বার পজিশনটা হয়ে যাবে আর। তাহলে কম্পাউন্ডার নাম কি হবে? 2S 2S 3R 2 অ্যামিনো 2S 2R 3R, এটা 2 অ্যামিনো 2 অ্যামিনো 3 নম্বর হাইড্রক্সি আছে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। এইটা যে পয়েন্টে থাকবে, এই যে এতে অন্য একটা নাম দিল, বিতে একটা দিল, সিতে একটা দিল, ডিতে এলো, এ ধরো এটা সিতে দেওয়া আছে, তাহলে অপশন সি উইল বি কারেক্ট। এই যে 2S 3R 2 অ্যামিনো 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড, এই স্ট্রাকচারটা দিয়ে দিল, দিয়ে তোমাকে দিল নেমটা, নিচে চারটার মধ্যে কোনটা কারেক্ট তুমি বলবে এটা। তাহলে আপাতত এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে করবে। নেক্সট যেটা করবে সেটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে, বাড়িতে পড়বে। হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, এই জিনিসগুলো যা যা আছে ইন জেনারেল, মিথেন, ইথেন, ওই যে মানে RH ওই যে ধরো RR এরকম দিলাম দুটো কার্বন সম্বন্ধে, যেমন ধরো CH3 ওই যে। তাহলে অ্যালকেন এর নাম হচ্ছে অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। ক্লিয়ার? এদের প্রত্যেকের প্রিপারেশন প্রপার্টিজ, ওই যে প্রপার্টিজ গুলো দেখবে। প্রপার্টিজ এর মধ্যে দু রকম আছে, একটা ফিজিক্যাল প্রপার্টি এবং এদের যে কেমিক্যাল প্রপার্টি আছে সেটা দেখবে। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে মেনলি যেটা দেখবে সেখানে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট এই জিনিসটা দেখবে, এবং সলিউবিলিটিটা দেখবে, ওই যে সলিউবিলিটি এই জিনিসটা দেখবে, কে কোথায় সলিউবল হচ্ছে। কেমিক্যাল প্রপার্টিজ অনেক আছে, সেই প্রত্যেকটারই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন প্রত্যেকটার প্রিপারেশন, প্রত্যেকটার প্রপার্টিজ এবং প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজ এবং কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে দুটো জিনিস খেয়াল রাখবে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট এবং সলিউবিলিটি। তাহলে এই হলো অ্যালিফ্যাটিক পার্ট। কিন্তু আমি এটা মুখে বলে দিলাম এইটুকু, কিন্তু এটা এইটুকু নয়, ঠিক আছে। এটা অনেক মেথড আছে প্রিপারেশনের, সে প্রিপারেশনের মেথড গুলো করবে, ওই যে তারপরে প্রপার্টিজ গুলো করবে, তারপরে তোমার কি বলে ফিজিক্যাল এবং কেমিক্যাল বোথ প্রপার্টিজ গুলো তোমরা করবে। যেমন অ্যালকেন প্রিপারেশনে ওই যে অনেক কিছু আছে, কোরে হাউস সিনথেসিস আছে, উর্জ রিঅ্যাকশন আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, অ্যালাইল অ্যালকাইল হ্যালাইড থেকে আছে, স্যাপিটার সেন্ডারস যে রিঅ্যাকশন, যেটা সেন্ডারেন্স যে রিঅ্যাকশন সেই জিনিসটা আছে, সেখান থেকে তোমার জেনারেলি কি অ্যালকেন তৈরি হয়। ওগুলো তোমরা জানো, আমি আর ওগুলো বলবো না, হয় যে এগুলো যে যার বই থেকে পড়ে নেবে বা যার কাছে যে নোটস আছে। আমি শুধু পয়েন্ট গুলো বলে দিলাম কি কি করবে, অ্যালকেন করবে, অ্যালকিন করবে, অ্যালকাইন করবে, ঠিক আছে। প্রত্যেকের প্রিপারেশন, প্রপার্টিজ এবং
প্রপার্টিজ এর মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল, ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে মেনলি বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এবং সলিবিলিটি, আর কেমিক্যাল প্রপার্টি যা যা আছে সেই জিনিসগুলো নোট করবে। ক্লিয়ার? এরপরে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে ধরো বেনজিন, এই যে বেনজিন, এই যে এর প্রিপারেশন প্রপার্টিজ করবে এবং এর যে ডেরিভেটিভস যেগুলো আছে, ডেরিভেটিভস, এই যে সেই ডেরিভেটিভস গুলোর প্রিপারেশন এবং প্রপার্টিজ বোথ ফিজিক্যাল এন্ড কেমিক্যাল সেগুলো কিন্তু করবে। ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা করবে। যা যা মেন জেনারেলি যে ডেরিভেটিভস তোমরা টলুইন করেছো, নাইট্রোবেনজিন করেছো, অ্যানিলিন করেছো, ওই যে যা যা করেছো টুকিটাকি সেই জিনিসগুলো তোমরা দেখবে। এরপরে ধরো একটা বলছি যেমন অ্যালকিল এন্ড অ্যারাইল হ্যালাইড, অ্যালকিল বা অ্যালকাইল হ্যালাইডস এটা দেখবে, আর অ্যারাইল হ্যালাইডস দেখবে, অ্যারাইল হ্যালাইডস। ঠিক আছে, অ্যালকিল হ্যালাইডস এবং অ্যারাইল হ্যালাইডস এদের দুজনেরই বোথ দুজনের কি কি পয়েন্ট গুলো করবে? প্রিপারেশন করবে, প্রপার্টিজ করবে। ঠিক আছে, প্রপার্টিজ করবে, প্রপার্টিজ মেনলি কেমিক্যাল প্রপার্টিজ গুলো স্টাডি করবে। এই যে মেনলি কেমিক্যাল প্রপার্টিজ গুলো স্টাডি করবে। এটা অনেক বড় ফুল ক্লাস নিতে গেলে ওই যে অ্যালকিল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড এইটা পড়াতে গেলে 3-4 দিন লাগে। ওই যে অ্যারাইল হ্যালাইড এটাও 2 দিন লাগবে যদি ভালো করে তোমাদের পড়াতে হয়। ঠিক আছে, তো অত তো ওরকম করে পড়ানো যাবে না, তোমরা মোটামুটি দেখবে মেন পার্ট গুলো এই জিনিসগুলো থেকে করবে। অনেক বড় জিনিস রে বাবা, এটা একটু ভালো করে তোরা পড়িস। তাহলে আপাতত যতটা পড়া দিলাম এই পড়াগুলোই তোরা সময় পড়বে। ঠিক আছে, ভালো করে তো ভালো করে সবাই পড়বে। যা যা এখানে নোট লিখলাম, বলে দিলাম, যে যে চ্যাপ্টার গুলো, যে পয়েন্ট গুলো, সেই পয়েন্ট গুলো ভালো করে করবে এবং এখান থেকে মিক্সড আপ প্রশ্ন থাকবে। ঠিক আছে, মিক্সড আপ কিন্তু প্রশ্ন থাকবে। ধরো অ্যালকেন তৈরি প্রপার্টিজ, অ্যালকিনের প্রপার্টিজ, অ্যালকাইনের প্রপার্টিজ এবং তার সঙ্গে সঙ্গে অ্যালকিল হ্যালাইড, অ্যারাইল হ্যালাইড যে প্রপার্টিজ, ওই যে এই সমস্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু স্টিরিওকেমিস্ট্রি জুড়ে যেতে পারে, মনে রাখবে। বিশেষ করে SN, আবার এখানে যে রিঅ্যাকশন মেকানিজম গুলো আছে SN1, SN2, SNI, এই সমস্ত ওই যে যে জিনিসগুলো আছে মেকানিজমের, ওই যে সেই সমস্ত ম্যাটার গুলো কিন্তু ভালো করে, আমি আগের দিনে এটা বলেছি বারবার করে, SN1, SN2, SNI কখন হয়, কিভাবে হয়, কেন হয়, ওই যে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু তোমরা ভালো করে নলেজটা ক্লিয়ার রাখবে, তাহলে কিন্তু বাকি যে মিক্সড আপ প্রশ্ন দিলেও তখন করতে পারবে। ক্লিয়ার? SN1 কখন হয়, SN2 কখন হয়, ঠিক আছে, হ্যাঁ এই জিনিসগুলো ভালো করে করবে। তো ইন জেনারেলি তোমরা জানো যে SN1 কখন হয়, ওই যে টারসিয়ারি, যেমন কোনো এর ক্ষেত্রে এটা অ্যালকিল হ্যালাইড যদি টারসিয়ারি গ্রুপ থাকে তাহলে সেখানে জেনারেলি টেন্ডেন্সি থাকবে SN1। ঠিক আছে, মানে কার্বোক্যাটায়ন ফরমেশন হওয়ার টেন্ডেন্সি থাকবে। যদি প্রাইমারি হয় গ্রুপটা তাহলে জানবে যে সেখানে SN2। ওই যে, কিন্তু যদি সেকেন্ডারি থাকে তাহলে সেই জায়গাটায় কি হবে, SN1 হতে পারে এবং SN2 হতে পারে। তো সেটা ডিপেন্ড করবে কার উপর না, সেটা ডিপেন্ড করবে সলভেন্টের উপর। ওই যে সলভেন্টের উপর, সলভেন্টটা কি হবে, পোলার প্রোটিক না পোলার অ্যাপ্রোটিক, পোলার না নন পোলার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমরা বাড়িতে ভালো করে করবে। প্রত্যেকটার এক্সাম্পল দেখবে, কোনটা SN1 হবে, কোনটা SN2 হবে, কোনটা SNI কখন হবে। ঠিক আছে, এই জিনিসগুলো দেখবে। SN1 হলে কি হয় স্টিরিওকেমিস্ট্রি, SN1 যদি হয়
কি হবে, SN2 হলে স্টিরিওকেমিস্ট্রি কি হবে, SN1 যদি হয় তাহলে সেখানে তোমার প্রবাবিলিটি থাকে কি হবে, কার্বোক্যাটায়ন যেহেতু তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হওয়া মানে কার্বোক্যাটায়ন থ্রু দিয়ে যখন হবে, কার্বোক্যাটায়ন মানে তার sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ হলে প্ল্যানার স্ট্রাকচার হয়, প্ল্যানার হলে কি হবে, উপর এবং নিচ দিয়ে অ্যাটাক হতে পারে, উপর দিয়ে অ্যাটাক হতে পারে, তাহলে সেখানে তোমার রেসিমিক মিক্সচার হওয়ার একটা রেসিমিক মিক্সচার হবে, এবং আরেকটা যদি SN2 রিঅ্যাকশন হয়, SN2 রিঅ্যাকশনে ব্যাক সাইড অ্যাটাক হয়, তাহলে সেখানে রিটেনশন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন হবে। আর যদি SNI রিঅ্যাকশন হয় তাহলে SNI এ হয় রিটেনশন অফ কনফিগারেশন। ঠিক আছে, তাহলে কোনটা SN1, কোনটা SN2, কোনটা SNI, তাহলে সেইটা ভালো করে জানবে। SN1 যদি হয় তাহলে তোমরা জানবে কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যেহেতু হচ্ছে, অতএব সেখানে রেসিমিক মিক্সচার হয় এবং সেখানে প্রোডাক্টটা জেনারেলি রেসিমিক মিক্সচার হয় এবং কি বলে ওখানে ইনভার্সন রিটেনশন দুটোই দেখা যাচ্ছে তার মানে। ঠিক আছে, আর SN2 এর ক্ষেত্রে ব্যাকওয়ার্ড যেহেতু ওখানে অ্যাটাকটা হচ্ছে, যে তাহলে সেই ক্ষেত্রে ওখানে কি হয় না, ইনভার্সন অফ কনফিগারেশন হয়। আর SNI এর ক্ষেত্রে কি হয়, পুরো রিটেনশন অফ কনফিগারেশন হয়। বোঝা গেছে? তাহলে আপাতত এই জিনিসগুলো ভালো করে খেয়াল রাখ। কেন আমি এটা বারবার বলছি না, প্রত্যেকটা প্রোডাক্ট একটা রিঅ্যাকশন দিয়ে দিলে, প্রোডাক্ট দিয়ে দিল, দিয়ে তোমাকে বলে দিল যে এই জায়গাটায় কি হয়েছে, রিটেনশন অফ কনফিগারেশন হলো না ইনভার্সন হলো কনফিগারেশন না রেসিমিক মিক্সচার বা কি, এই ধরনের যে প্রবলেম গুলো আছে সেই সমস্ত প্রবলেম গুলো কিন্তু তোমরা ভালো করে, অত মিক্সড ব্যাগ টাইপ, মিক্সড ব্যাগ মানে তার মধ্যে সমস্ত কিছুই পাঞ্চিং থাকবে, সেই ধরনের প্রশ্নই তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষাগুলো ঠিকঠাক সময় দাও। আর আমি চেষ্টা করব, তোমরা বোধহয় অনেকে চাপে পড়ে যাচ্ছ, আমি হয়তো ঘন ঘন আপলোড করে দিচ্ছি প্রশ্নগুলো, কিন্তু আমি টাইমলি মোটামুটি একটা এখন একটু করছি, 30 তারিখ পর্যন্ত একটু আমি টেনে দিই। 30 তারিখ থেকে তারপরে একটা 10 ডেজের একটা গ্যাপ দেবো, ভালো করে পড়বো। এই যে পরীক্ষাগুলো তখন নেবো, এখন একটু পড়ানো, অল্প অল্প পরীক্ষা নিচ্ছি, তারপরে পরীক্ষার রেটটা কিন্তু আবার বেশি করে বাড়বে। হয়েছে, যত দিন যাবে তত বাড়বে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের লাভ হবে। ঠিক আছে, অতএব সবাই ভালো করে পড়বে মন দিয়ে। আরেকটা আমি যেটা বললাম, নেক্সট উইক শেষের দিকে আমি একটা গুগল মিট একটা ক্লাস নেব, ওই যে সেটা কোনো রেকর্ডিং হবে না, গুগল মিট, সেটাতে আমি তোমাদের সঙ্গে একটু ইন্টারাকশন করতে চাই। ওই যে প্রত্যেকে বলবে কার কোথায় কি অসুবিধা হচ্ছে, কোনটা কি সুবিধা হচ্ছে। যেহেতু অনলাইনে ক্লাস, অতএব সেখানে তো মানে ডাইরেক্ট মুখোমুখি বলার কোনো তোমরা স্কোপ পাচ্ছ না, তো সেই কারণে গুগল মিটে আমি একদিন আসবো, সম্ভবত নেক্সট সানডে। ঠিক আছে, নেক্সট সানডে আমি গুগল মিটে আসবো, তোমরা আমার সঙ্গে ইন্টারাকশনটা তখন করবে। ঠিক আছে, কার কোথায় কি প্রবলেম সেটা একটু নোট করে রাখবে এবং ইন্টারাকশন করবে। আমি চেষ্টা করব সবার সঙ্গে সহযোগিতা করার। ঠিক আছে, সবাই ভালো থেকো।